আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন যে খবরের বিশ্লেষণ করব তা আপনাদেরকে চমকে দেবে। কেন? কারণ এই খবরের একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যে। যদিও এই খবরটি সরাসরি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের বিষয়ে নয়, কিন্তু এর সঙ্গে ইরানও জড়িয়ে রয়েছে। এই খবরটি এসেছে ইরাক থেকে। ঠিক সরাসরি ইরাক থেকে নয়, ইরাকের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তিনি একটা বৈঠক করেছেন এবং এই বৈঠকের যে ফলাফল এসেছে তা আপনাদেরকে চমকে দেবে। প্রথম ফলাফলটি বলি, সেটি হলো যে যুক্তরাষ্ট্র বলেছে ইরাক থেকে তারা সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা চলে যাবে। তার মানে হলো এটি জুলাই মাসের মাঝামাঝি চলছে যখন আমি এই কন্টেন্ট বানাচ্ছি, 15 তারিখ। তারপর আগস্ট এবং সেপ্টেম্বর, টোটাল 2.5 মাসের মতো সময় আর ইরাকে যুক্তরাষ্ট্রের সেনারা থাকবে এবং তারপর মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ গুরুত্বপূর্ণ এই দেশটিতে, ইরানের প্রতিবেশী দেশটিতে যুক্তরাষ্ট্রের আর কোনো সেনা থাকছে না। এমনিতেই ইরাকের ভেতরে দুইটি দেশের প্রভাব রয়েছে। একটি হলো যুক্তরাষ্ট্র, আরেকটি হলো ইরান। এমনকি ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীও রয়েছে ইরাকের ভেতরে, যাদেরকে যুক্তরাষ্ট্র মনে করে যে সন্ত্রাসী সশস্ত্র সংগঠন। কারণ ইরাকের যে প্রধানমন্ত্রী আলী আল জাইদি, তার প্রতি ডোনাল্ড ট্রাম্পের ব্লেসিংস বা সমর্থন নির্বাচনের আগে থেকেই আছে। বরং তার যেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তিনি যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের চেষ্টা ছিল, মানে প্রকাশ্যে সমর্থন কথাবার্তা তিনি বলেছেন। এখন নতুন এই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনিও সম্মত হয়েছেন যে ইরাকে তাদের যে 2,000 সেনা অবশিষ্ট রয়েছে তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সুতরাং যদিও ইরাক এখন ঘোষণা করছে বা ইরাক সরকার চেষ্টা করছে যে ইরান সমর্থিত যে সশস্ত্র গ্রুপগুলো রয়েছে তাদেরকে নিষ্ক্রিয় করবে, কিন্তু এটি স্পষ্ট যে সেটি নিষ্ক্রিয় করা কতটুকু সহজ হবে তা নিয়ে জটিলতাগুলো যথেষ্ট পরিমাণে স্পষ্ট রয়েছে। আপনারা জানেন যে 2003 সালে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করেছিল। তখন এখানে যুক্তরাষ্ট্রের সেনারা এসেছিলেন এবং এখন এই ইরান যুদ্ধের সময়ে এসে যুক্তরাষ্ট্র তাদের সেনাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে যুদ্ধটা হলো গত 40 দিনের যুদ্ধ, এই সময়ের ভেতরে ইরাকও একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। এমনকি ইরাকে মার্কিন যে দূতাবাস আছে সেই দূতাবাস আক্রান্ত হয়েছে, এখানে তাদের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি আক্রান্ত হয়েছে এবং ইরান যে ঘোষণা দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে কোনো যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকতে দেবে না, তাহলে এটি কি সেই ঘোষণার বাস্তবায়ন? এটি নিয়ে এক ধরনের প্রশ্ন আছে অনেক বিশ্লেষকের ভেতরে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ইরাকে আর তারা নিজেদের সেনা রাখার কোনো রকম প্রয়োজনীয়তা অনুভব করছে না। তাহলে কি ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখানেই কাটছাঁট হয়ে গেল, বা ইরাককে পরিত্যক্ত করে কি যুক্তরাষ্ট্র চলে যাচ্ছে? বিষয়টি তা নয়, বা সেটি হতেও পারে না। কেন পারে না? কারণ হলো যে ইরাকের তেল, ইরাকের প্রচুর প্রচুর পরিমাণে তেল সম্পদ রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে তেল সম্পদের কারণে ইরাককে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু মনে করে। তাহলে সামরিক নির্ভরতা, সামরিক সম্পর্ক কাটছাঁট হয়ে গেলেও ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের একটা নতুন জমানা শুরু হচ্ছে বলে ইরাকের প্রধানমন্ত্রী মনে করেন এবং এই তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের ব্যাপক পরিমাণে আলাপ আলোচনা, চুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে। ইরাক এখন বলছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তেল রপ্তানি করে তাদের সংগঠন ওপেক, এর সঙ্গে যখন বাইরের দেশগুলো যুক্ত হয় যেমন রাশিয়া, তখন সেটি হলো ওপেক প্লাস। এই ওপেকের ভিতরে এখন ইরাক চায় যে তাদের তেল উত্তোলনের পরিমাণ যেন বাড়ে। অর্থাৎ যদি বেশি পরিমাণে তেল উৎপাদন করে ইরাক, তাহলে বেশি পরিমাণে তেল সেল করতে পারবে। এটি ইরাকের এখন চাওয়া। যুক্তরাষ্ট্র ইরাকের এই চাওয়ার সঙ্গে একমত হয়েছে। এই যে সফরের পর ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ইরাক এখন তেল বেশি করে উৎপাদন করবে। কিন্তু উৎপাদন বেশি করে করলেও একটা ঝামেলা আছে সুপ্রিয় দর্শক, সেটা হলো যে হরমুজ প্রণালীতে তো লড়াই চলছে। হরমুজ প্রণালী তো বন্ধ এবং এটি তো খোলার জন্য যুক্তরাষ্ট্র প্রাণপণ চেষ্টা করছে। আবার ইরাক যে তেল উৎপাদন করে তার 90 ভাগই তারা এই হরমুজ প্রণালী দিয়ে পার করে দেয়, মানে বিক্রি করে।
তাহলে দেখা যাচ্ছে যে তেল উৎপাদন যদি করেও বা বাড়ায়ও হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু ইরাক সেই তেলগুলো বিক্রি করতে পারবে না। আবার ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলো এমন ভাবে তাদের তেলের খনিগুলোকে সাজিয়েছে যে তারা তেল উত্তোলন করে, বিক্রি করে, পাঠিয়ে দেয়। এগুলো যে মজুত করার জন্য ব্যবস্থা তারা রাখেনি বা মানে কখনো এটি দরকার হয়নি। তাহলে এই হরমুজ প্রণালীর উপর যদি নির্ভরশীলতা থাকে, ইরাকের তেল রপ্তানি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। এই পরিস্থিতিতে ইরাক একটা চিন্তা করছে, সেটি হলো যে সিরিয়ার সঙ্গে এবং যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা পাইপলাইনের মাধ্যমে তেল এই যে ভূমধ্যসাগরের কোনো একটা উপকূলে নিয়ে যাওয়ার, সিরিয়াকে ব্যবহার করে সেটি করার তারা চিন্তা ভাবনা করছে। এরকম একটা পাইপলাইন আগে তৈরি হয়েছিল, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। সেটিকে যদি মেরামত করতে হয় বা কাজের উপযোগী করতে হয়, তাও ৩-৪ বছর সময় লাগবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি এখন সেগুলোর দায়িত্ব নিয়েছে। আবার তেল নেওয়ার জন্য বা তেল ব্যবসার সঙ্গে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানিগুলো ইরাকে কাজ করে, তারা সবাই ইরাকে থাকবে। তারা কেউ সরে যাচ্ছে না। শুধুমাত্র সেনা সরে যাচ্ছে। এখন সেনা সরে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের ইরাকের এই দেশটির পরিস্থিতি কি হয়, সেটাই এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে, এই ব্যাপারে এখনো ইরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিংবা ধরুন ওপেকভুক্ত দেশগুলোরও বক্তব্য এখনো এই বিষয়ে পাওয়া যায়নি। এই ঘটনার নতুন ডেভেলপমেন্ট কি হয় সে ব্যাপারে আমি একটা খোঁজ খবর রাখবো, এবং নতুন ডেভেলপমেন্ট যখন হবে তখনই একটা কন্টেন্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো বলে আশা করছি। সুপ্রিয় দর্শক, এই আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমি আশা করব যে আপনারা এই কন্টেন্ট একটা লাইক দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই কন্টেন্ট দেখার সুযোগ করে দেবেন। মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক বিষয়গুলো সহজ সরল ভাষায় জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।